দেখুন, কলকাতার দাঙ্গার প্রেক্ষাপট আর নোয়াখালীর দাঙ্গার প্রেক্ষাপট কিন্তু এক ছিল না। হ্যাঁ, হয়তো আগুনটা একই আগুন ছিল, কিন্তু চিন্তাভাবনার মধ্যে অনেকটা পার্থক্য ছিল। কারণ কলকাতায় কোনো জমিদার ছিল না, কিন্তু নোয়াখালী বা প্রদেশভিত্তিক এইসব এলাকাগুলোতে হিন্দু জমিদারদের কন্ট্রোল ছিল, এবং এই হিন্দু জমিদারদের ওপর মুসলিম প্রজাদের একটা বিরাট রাগ ইম্প্যাক্ট ফেলেছিল। এবং এই ইম্প্যাক্টের জায়গা থেকেই শুরু হয়েছিল নোয়াখালী দাঙ্গা। কারণ এটা মাথায় রাখবেন যে কলকাতার বুকে যখন দাঙ্গা চলছে, তখন কিন্তু নোয়াখালী বা আশপাশ অঞ্চলে সেরকম কোনো কিছু দাঙ্গার কোনো প্রভাব দেখা যায়নি। হ্যাঁ, একটু উত্তেজনা তো থাকেই, উত্তেজনা ছিল, কিন্তু কলকাতায় 16ই আগস্ট যেখানে দাঙ্গা হচ্ছে, 16 থেকে 22শে আগস্ট, সেইখানে 10ই অক্টোবর 1946 কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে দাঙ্গা হচ্ছে, পাক্কা প্রায় 2 মাস পর। তো সেই প্রেক্ষাপটটা নিয়ে এবার আলোচনা করব নোয়াখালী দাঙ্গা। 1937 সালে ভারতের প্রদেশগুলোতে যখন নির্বাচন হলে বাংলার প্রাদেশিক ক্ষমতা চলে আসে মুসলিমদের হাতে, অর্থাৎ মুসলিম লীগের হাতে। কিন্তু দীর্ঘ ইংরেজ শাসনে হিন্দুরাই ছিল মূলত শাসকের অর্থাৎ জমিদারের নিয়ন্ত্রণের আসরে। এছাড়া শিক্ষা এবং অর্থনৈতিকভাবেও হিন্দুরা এগিয়ে ছিল, ফলে নব্য মুসলিম রাজনীতির উত্থানকে ভালোভাবে নেয়নি সেদিনকার হিন্দু জমিদাররাও। শিক্ষা এবং আর্থিকভাবে অগ্রসরমান হিন্দুরা নতুন মুসলিম সরকারকে নানাভাবে অসহযোগিতা করতে থাকে, যার অন্যতম প্রকাশ ঘটে নোয়াখালী সহ অনেক স্থানে। হিন্দুরা যেমন মুসলিমদের রাজনৈতিক উত্থানে উদ্বিগ্ন ছিল, তেমনি মুসলিমদের মধ্যেও একটা অংশ হিন্দু জমিদারদের বিরুদ্ধে তাদের পুরনো ক্ষোভ ছাড়ার একটা সুযোগ খুঁজছিল, আর সে সুযোগটি তারা পেয়ে গিয়েছিল ভারতে ব্রিটিশ শাসনের শেষ দিকে। মূলত ইংরেজ শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে যাওয়া হিন্দু শিক্ষকরা মুসলিম ছাত্রদের খাতায় কম নাম্বার দেওয়ায় প্রচারণা এবং চাকরিতে মুসলিমদের প্রবেশে বাধা দেওয়ার নানা চেষ্টার অভিযোগ, হিন্দু সংখ্যাগুরু প্রদেশগুলোতে মুসলিমদের খারাপ অবস্থা, বঙ্গভঙ্গ রোধ, বাংলার মুসলিম প্রধান অঞ্চলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণে হিন্দুদের জোর বিরোধিতা সহ নানা কারণে বাংলার মুসলিমদের সঙ্গে হিন্দুদের সম্পর্ক বেশ আস্তে আস্তে খারাপ হচ্ছিল। এরপর হিন্দু প্রধান কলকাতায় মুসলিমদের একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সেখানে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের সম্মিলিত হামলা এবং তাতে হাজার হাজার মুসলিম নিহত হওয়ার খবর অতিরঞ্জিতভাবে ছড়িয়ে পড়ায় পূর্ববর্তী পুঞ্জীভূত ক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়। ইংরেজ শাসনে মুসলিমদের দীর্ঘ বঞ্চনা এবং তার সঙ্গে যুক্ত হওয়া কলকাতায় মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত হওয়া হত্যাযজ্ঞ এবং তার ক্ষোভ থেকেই মূলত নোয়াখালীতে হিন্দু মুসলিম দাঙ্গা সংগঠিত হয়, এইটা ঐতিহাসিকরা মনে করে। এছাড়া উল্লেখযোগ্য একটি ঘটনা, দাঙ্গা শুরুর আগে গুজব রটে যে রামগঞ্জের জমিদার রাজেন্দ্রলাল রায় চৌধুরী তার বাড়ির পুজোয় এক মুসলিম বালককে বলি দিচ্ছেন, যা দাঙ্গা সৃষ্টির একেবারে আগুন লাগানোর মূল পদক্ষেপ। যখন কলকাতার দাঙ্গা চলে তখন নোয়াখালীতে কোনো সহিংসতা বা হিংস্রতা না থাকলেও সেই সময় থেকে আবহাওয়া গরম হতে শুরু করে। কলকাতা দাঙ্গার 1 সপ্তাহের মধ্যে এবং নোয়াখালীতে দাঙ্গার 6 সপ্তাহ পূর্বে কলকাতায় অবস্থিত ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার এমন কিছু রিপোর্ট হাতে পায় যেখানে বলা হয়েছিল চট্টগ্রাম এবং নোয়াখালীর গ্রাম এলাকায় মুসলিমরা আস্তে আস্তে উত্তেজিত অবস্থায় আছে এবং গ্রামের মুসলিমরা হিন্দু বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে, মানে গ্রামের মুসলিম নেতারা হিন্দু বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে নানা ধরনের ছড়া, পালা, জারি গান, ছন্দবদ্ধ স্লোগান তৈরি করছে, যেগুলো বিভিন্ন হাটে বাজারে গান গেয়ে এবং আবৃত্তি করে প্রচার করা হচ্ছে। পাশাপাশি মসজিদগুলোতে জাতি বিদ্বেষমূলক বিভিন্ন ছড়া, প্রবচন তৈরি করে প্রচার শুরু করা হয়। এছাড়া বিভিন্ন বক্তৃতা সমাবেশে উস্কানি ছড়িয়ে হত্যাযজ্ঞের মঞ্চ প্রস্তুত করতে শুরু করে গোলাম সরওয়ার ও তার অনুসারীরা। বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রচুর খাল, বিল, নদী অধ্যুষিত থাকায় এটি অত্যন্ত প্রত্যন্ত এক এলাকা ছিল। দাঙ্গা শুরু হলে পরিকল্পিতভাবে গ্রামের খালগুলোর বাঁশের সাঁকো ভেঙে ফেলা হয় এবং রাস্তা খুঁড়ে চলাচল অযোগ্য করা হয় এবং নোয়াখালীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গোটা দেশ থেকে। এবং মুসলিম মাঝিরা হিন্দু যাত্রীদের তাদের নৌকায় পারাপারে অস্বীকৃত জানায়। 1946 সালের 29শে আগস্ট ছিল ঈদ উল ফিতরের উৎসব।
মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসবের দিন, সেদিন থেকেই নোয়াখালীর মানুষের মনে আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। পরিকল্পিতভাবে একটি গুজব ছড়িয়ে দেওয়া হলো যে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের লোকেরা অস্ত্র হাতে জড়ো হচ্ছে। ফেনী নদীতে মাছ ধরার সময় কিছু কিছু হিন্দু জেলে ও মুসলিমদের মধ্যে নাকি সংঘর্ষও হয় এবং সেক্ষেত্রে একজন মারা যায় আর দুজন মারাত্মক আহত হয়। মুসলিমরা মারণাস্ত্র নিয়ে চর উড়িয়াতে 9 জন হিন্দু জেলেকে আক্রমণ করে। তাদের বেশিরভাগ মারাত্মক জখম হয়। 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রামগঞ্জ থানার আওতাধীন বাবুপুর গ্রামের কংগ্রেস নেতার পুত্র দেবী প্রসন্ন গুহকে মুসলিমরা হত্যা করে। দেবী প্রসন্নর আরেক ভাই এবং তাদের কর্মচারীকে মারাত্মকভাবে আহত করে তারা। দেবী প্রসন্নের বাড়ির সামনে থাকা কংগ্রেস অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। জামালপুরের কাছে মনপুরার চন্দ্রকুমার কর্মকারকে এবং ঘোষবাগানের হোটেল কর্মচারী জামিনী দেকে হত্যা করা হয়। চর পার্বতীর তাজমিয়ার হাটে দেবী সিংহপুরের আশু সেনকে নৃশংসভাবে পেটানো হয়। বাঁশপাড়ার রাজকুমার চৌধুরীকে তার বাড়িতে যাওয়ার পথে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে ফেলে রাখা হয় রাস্তায়। এবার এই 1937 সালে মুসলিম পীর পরিবারের বংশধর গোলাম সরওয়ার হুসেইনি, এই গোলাম সরওয়ার হুসেইনি ছিল নোয়াখালী দাঙ্গার সবচেয়ে বিতর্কিত এবং চর্চিত একটা ব্যক্তিত্ব। এই 1937 সালে মুসলিম পীর পরিবারের বংশধর গোলাম সরওয়ার হুসেইনি কৃষক প্রজা পার্টি থেকে মনোনয়ন নিয়ে বঙ্গীয় আইন পরিষদ অর্থাৎ বিধানসভায় নির্বাচিত হন। যদিও 1946 সালের নির্বাচনে তিনি মুসলিম লীগ দলের প্রার্থীর নিকট পরাজিত হন। গোলাম সরওয়ারের পিতা এবং পিতামহ খুবই ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এলাকায় এবং কঠোরভাবে ধর্মীয় রীতিনীতি মেনে চলতেন। তারা বংশানুক্রমিকভাবে শ্যামপুরের দিয়ারা শরীফের খাদিম ছিলেন। দিয়ারা শরীফ ওই এলাকায় হিন্দু মুসলিম সবার কাছেই খুব পবিত্র স্থান হিসেবে গণ্য হতো। কলকাতা দাঙ্গার প্রত্যক্ষ সংগ্রাম দিবসের পর থেকেই হুসেইনি উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করে এবং বক্তব্য রাখা শুরু করে এবং মুসলিমদেরকে হিন্দু নিধনে উৎসাহিত করতে থাকে। কিছু এলাকায় মুসলিমরা হিন্দু দোকানপাট থেকে দ্রব্য কেনা থেকে বিরত থাকে। রামগঞ্জ এবং বেগমগঞ্জ পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায় নৌকায় মুসলিম মাঝিরা হিন্দু যাত্রীদেরকে পারাপার করতে অস্বীকৃতি জানায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুসলিমরা শাহপুরের হিন্দু দোকানপাট লুট করে। কলকাতা থেকে যে সকল হিন্দু তাদের গ্রামে দুর্গাপুজোর ছুটি কাটাতে হয়েছিল তারা স্থানীয় মুসলিমদের নিকট হয়রানি, নির্যাতন এবং নিগ্রহের শিকার হন। মুসলিমরা অক্টোবরের 2 তারিখ থেকে সুযোগ পেলে হিন্দুদের সম্পদ লুট এবং হিন্দুদেরকে হত্যা এবং নির্যাতন শুরু করতে থাকে ধীরে ধীরে। খুব দ্রুত দাঙ্গা ছড়িয়ে পড়ে। গোলাম সরওয়ার হুসেইনির বক্তব্যের পর রামগঞ্জ পুলিশ স্টেশনের আওতাধীন বাজারের হিন্দু দোকানে মুসলিমরা লুট করে। মুসলিমরা নোয়াখালী বারের সভাপতি এবং হিন্দু মহাসভার নেতা সুরেন্দ্রনাথ বসু এবং রাজেন্দ্রলাল চৌধুরীর বসত বাড়ি আক্রমণ করে। এরপর আসে সেই মূল ভয়ঙ্কর কোজাগরী লক্ষ্মী পূজার দিন অর্থাৎ 10ই অক্টোবর 1946। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ছিল সেটা। নোয়াখালীর হিন্দুরা বাড়িতে পুজোর আয়োজনে ব্যস্ত। অন্যদিকে মুসলিম লীগ নেতা কর্মীরা প্রচার করে যে শিখ সম্প্রদায় দিয়ারা শরীফ আক্রমণ করেছে। গুজবের ফলে আশেপাশের এলাকায় মুসলিমরা দলে দলে দিয়ারা শরীফে জড়ো হয়। গোলাম সরওয়ার হুসেইনি সমবেত মুসলিমদেরকে শাহপুর বাজার আক্রমণ করতে নির্দেশ দেয়। কাসেম নামের আরেকজন মুসলিম লীগ নেতাও তার নিজস্ব বাহিনী নিয়ে শাহপুর বাজারে পৌঁছয়, যাদেরকে কাসেমের ফৌজ বলা হতো। কাসেমের ফৌজ নারায়ণপুর থেকে সুরেন্দ্রনাথ বসুর জমিদার অফিসের দিকে এগিয়ে যায়। কল্যাণগড় থেকে আসা আরেক দল দাঙ্গাবাজ মুসলিম দল কাসেমের ফৌজের সাথে দেয়। এদের সাথে আরো অনেক ভাড়া করে আনা মুসলিম গুন্ডারা জমিদার অফিসে আক্রমণ করে। সামান্য প্রতিরোধের পরেই সুরেন্দ্রনাথ বসু ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন। মুসলিম জনতা তার হাত পা বেঁধে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। সুরেন্দ্রনাথ বসুকে মুসলিমরা আক্রমণ করেছে শুনতে পেয়ে পাশের পাঁচঘড়িয়া গ্রামের ডাক্তার রাজকুমার পাল তাকে সাহায্য করতে এগিয়ে আসেন, কিন্তু রাস্তার মাঝেই তাকে মুসলিম দুর্বৃত্তরা কেটে কুচি কুচি করে দেয়। নোয়াখালী জেলার রামগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত সোনাচাকা গ্রামের অধিবাসী রায়পুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে হেড পণ্ডিত শরৎচন্দ্র চক্রবর্তী ঠাকুর কাব্য তীর্থ একটি হলফনামা উল্লেখ করেন। 10ই অক্টোবর রায়পুর এবং রামগঞ্জে লুণ্ঠন, হত্যা, অগ্নিকাণ্ড শুরু হয়।
14ই অক্টোবর রায়গঞ্জ বাজার সংলগ্ন গ্রামগুলোতে অগ্নিকাণ্ড দেখতে পেয়ে প্রায় 200 নরনারী স্থানীয় থানায় আশ্রয় নেয়। সংগঠিত মুসলিম জনতা এক সময় রায়পুরের সকল দেবদেবীর বিগ্রহ ভেঙে ফেলে, মন্দিরগুলো ধ্বংস করে এবং হিন্দু দোকান বাড়িঘর লুট করে। থানায় প্রবেশ করে থানার মুসলিম দারোগা সব হিন্দু পুরুষকে থানা থেকে জোর করে বের করে দেয়। উন্মত্ত মুসলিম জনতা এ সময় তাদেরকে তীব্রভাবে প্রহার করে, স্থানীয় বড় মসজিদে নিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে এবং গো মাংস খেতে বাধ্য করা হয়। স্থানীয় খ্যাতনামা ব্যবসায়ী নবদ্বীপ চন্দ্র নাথ থানা থেকে বের হতে শেষ পর্যন্ত অস্বীকৃত জানালে মুসলিমরা তাকে থানার ভেতরে থেকেই টেনে হিচড়ে বেড়ে করে নিয়ে যায়। তাকে সেখানেই প্রকাশ্যে নৃশংসভাবে প্রহার এবং কেটে কুচি কুচি করে হত্যা করা হয়। মৃতদেহ রশিতে বেঁধে টানতে টানতে উত্তর দিকে নিয়ে যাওয়া হয়। এরপর আসে অক্টোবর মাসের 11 তারিখে গোলাম সরওয়ারের ব্যক্তিগত বাহিনী মিয়ার ফৌজ, নোয়াখালী বার অ্যাসোসিয়েশন এবং জেলা হিন্দু মহাসভার সভাপতি রাজেন্দ্র লাল রায় চৌধুরীর বসত বাড়িতে আক্রমণ করে। সে সময় ভারত সেবাশ্রম সংঘের স্বামী ত্রম্বকানন্দ তার বাড়িতে অতিথি হিসেবে ছিলেন। রাজেন্দ্রলাল পুরোটা দিন তার বাড়ির ছাদ থেকে রাইফেল নিয়ে আক্রমণ প্রতিহত করতে থাকেন। রাত নেমে আসার পর যখন দাঙ্গাবাজেরা ফিরে গেল, তখন রাজেন্দ্রলাল স্বামী ত্রম্বকানন্দ এবং তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। পরের দিন আবার মুসলিম দাঙ্গাকারীরা সংগঠিত হয়ে রাজেন্দ্রলালের বাড়িতে আক্রমণ করে, তার বাড়িতে অগ্নি সংযোগ করে। রাজেন্দ্রলাল, তার অগ্রজ চিন্তাচরণ এবং অনুজ সতীশ সহ পরিবারের 22 জন সদস্যকে সেদিন হত্যা করা হয়। রাজেন্দ্রলাল রায় চৌধুরীর শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলে মুসলিমরা। এরপর সে ছিন্ন মস্তক একটি থালায় করে গোলাম সরওয়ার হুসেনের নিকট নিয়ে আসে তার মিয়া বাহিনী। রাজেন্দ্রলালের বাড়ি থেকে তার 2 মেয়েকে অপহরণ করে নিয়ে আসে হুসেইনির বাহিনী, যাদেরকে হুসেইনি তার বিশ্বস্ত অনুচরকে গনিমতের মাল হিসেবে দিয়ে দেয়। কংগ্রেস সভাপতি আচার্য কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনীর মতে রাজেন্দ্রলাল শিবাজী এবং গুরু গোবিন্দের পদাঙ্ক অনুসরণ করেন এবং তার পরিবারের সম্মান এবং নিজের বিশ্বাসকে রক্ষা করতে গিয়েই শহীদ হন। গান্ধীবাদী অহিংস আন্দোলনের একনিষ্ঠ অনুসারী আচার্য কৃপালিনী মনে করেন রাজেন্দ্রলাল তার পরিবারের নিজেদের রক্ষা করতে সম্পূর্ণ অহিংস পন্থা বেছে নিয়েছিলেন। 3 মাস পর নোয়াখালী পরিদর্শনের সময় মহাত্মা গান্ধী লুটপাটার ধ্বংসকৃত রাজেন্দ্রলালের বাড়িতে যান। 1947 সালের 11ই জানুয়ারি রাজেন্দ্রলালের গলিত শব আজিমপুরের জলা থেকে তুলে লামচার হাই স্কুলে গান্ধীজির প্রার্থনা সভাতে নিয়ে আসা হয়। প্রার্থনার পর রাজেন্দ্রলালের মস্তকবিহীন শরীর হিন্দু রীতিতে দাহ করা হয়। অক্টোবরের 12 তারিখ কি হয়েছিল? অক্টোবরের 12 তারিখে রায়পুর থানার অন্তর্গত শায়েস্তাগঞ্জে দত্ত রায় চৌধুরীর বাড়িতে একদল মুসলিম হামলা করে। তিনি তার পরিবারের সকল সদস্যদেরকে বাড়ির ছাদে তুলে দেন এবং নিজে ছাদ থেকে রাইফেল দিয়ে গুলি করে আত্মরক্ষার সর্বাত্মক প্রচেষ্টা করেন, কিন্তু আক্রমণকারীদের সংখ্যা ছিল অনেক বেশি। অপরদিকে তারা গোলা বারুদ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তখন তিনি প্রতিরোধের জন্য আক্রমণকারীদের উপর জল কামানও ব্যবহার করেছিলেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি তার বৃদ্ধ মা এবং বাচ্চাদেরকে নিজ হাতে গুলি করেন এবং হত্যা করেন এবং সবশেষে তিনি নিজে আত্মহত্যা করেন। রামগঞ্জ পুলিশের নিয়ন্ত্রণাধীন সোমপাড়া বাজারের কাছে গোপায়ের বাগে দাস পরিবারের উপর কাসেমের নিজস্ব বাহিনী আক্রমণ করে। দাস পরিবার ছিল কাসেমের নিকটতম প্রতিবেশী। আক্রমণকারী বাহিনী দাস পরিবারের 19 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পূর্বে বাড়ির নারীদের ধর্ষণ করা হয়। মুসলিমরা রামগঞ্জ পুলিশ স্টেশনের আওতাধীন নোয়াখালীর গ্রামের চৌধুরী পরিবারের ওপর হামলা চালায়। বড় বড় হামলাকারীরা উন্মত্তের মতন হত্যার তাণ্ডব চালায়, লুটপাট করে এবং আগুন লাগিয়ে দেয়। ওই বাড়ির মোট 8 জন পুরুষ সদস্যের সবাইকে হত্যা করা হয়। বাড়ির মহিলাদের টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে গণধর্ষণ করা হয়। মুসলিমদের আরেকটি দল রামগঞ্জ পুলিশ স্টেশনের গোবিন্দপুরের যশোদা পাল এবং ভরত ভুইয়ার বাড়িতে আক্রমণ করে। তারা পরিবারের 16 জন সদস্যকে দড়ি দিয়ে বেঁধে জীবন্ত অগ্নিদগ্ধ করে নির্মমভাবে হত্যা করে। বাড়ির মহিলাদের উপর্যুপরিও ধর্ষণ করা হয়। আমিষাপাড়া এবং সাতঘড়িয়ার মধ্যবর্তী এলাকায় ভৌমিক এবং পাল পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে ছাই বানানো হয়। এই 2 পরিবারের 19 জন সদস্যকে হত্যা করে মুসলিমরা। বাড়ির নারীদের সম্মানহানি করা হয়। গোলাম সরওয়ারের নিজস্ব বাহিনী নন্দীগ্রামের নাগ পরিবারের বাড়িঘর আগুনে পুড়িয়ে শুধু ক্ষান্ত হয়নি, রমণীকান্ত নাগের প্রতিষ্ঠিত পোস্ট অফিস এবং বিদ্যালয় ভবনও পুড়িয়ে দেয়। আশপাশের হিন্দু পরিবারগুলো নাগ পরিবারের বাড়িতে আশ্রয় নেয় এবং প্রথম দিকে পুলিশ বাহিনীও তাদেরকে নিরাপত্তা দেয়। যখন গোলাম সরওয়ারের বাহিনী নাগ পরিবারের বাড়িতে আক্রমণ করে, পুলিশ তাদের হটিয়ে দেয়।
পরবর্তীকালে আক্রমণকারী মুসলিম জনতা সুসংগঠিত হয়ে সমস্ত গ্রাম জুড়ে নির্বিচারে লুটপাটের তাণ্ডব চালায়। কুঞ্জকুমার নামে বৃদ্ধকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে দাঙ্গাকারীরা। 13ই অক্টোবর দুপুর 12টার সময় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত 200 থেকে 250 জনের মুসলিমদের একটি দল চাঙ্গড়গাঁওয়ের হিন্দুদের ওপর হামলে পড়ে। তারা হিন্দুদের 1500 জনকে 1500 মন ধান পুড়িয়ে ভস্মে পরিণত করে দেয়। এলাকার সমস্ত মন্দির গুড়িয়ে দেওয়া হয়। তারা সকল হিন্দু মহিলাদের শাখা ভেঙে ফেলে, সিঁথির সিঁদুর মুছে দেয় আর হিন্দু পুরুষদের নামাজ পড়তে বাধ্য করে। এবার অখণ্ড ত্রিপুরা জেলা ছিল কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। চাঁদপুর থেকে যোগেন্দ্র চন্দ্র দাস এমএলএ অক্টোবরের 14 তারিখে যোগেন্দ্রনাথ মণ্ডলের নিকট চিঠিতে লেখে, নোয়াখালীর রামগঞ্জ পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণাধীন এলাকায় হাজার হাজার নিম্নবর্ণের হিন্দুদের ওপর নির্যাতন করছে মুসলিমরা। তাদের বাড়িঘর লুটপাট করছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, বসত ভিটা তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্মান্তকরণের মতো ঘৃণ্য কাজ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুসারে আক্রমণকারীরা বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পেট্রোল ব্যবহৃত করত। প্রত্যন্ত দ্বীপ সন্দ্বীপে মোটর গাড়ি বা পেট্রোল ছিল না, তাই হিন্দুদের বাড়িঘর পোড়ানোর জন্য মূল ভূখণ্ড থেকে পেট্রোল নিয়ে আসা হতো। এ প্রসঙ্গে রাকেশ বটব্যাল বলেন, পেট্রোল এবং কেরোসিনের এমন ব্যবহার দেখে বোঝা যায় হিন্দুদের উপর এই বর্বর আক্রমণ পূর্ব পরিকল্পিত এবং খুবই সুসংগঠিত। সন্দ্বীপে ভারতের স্বাধীনতা সংগ্রামী লালমোহন সেন হিন্দুদের রক্ষার চেষ্টা করলে মুসলিম জনতা তাকে নির্মমভাবে হত্যা করে। 10 তারিখ থেকে নোয়াখালী জেলার উত্তরের রামগঞ্জ পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নৃশংসতা শুরু হয়ে গিয়েছিল ঠিকই। এই লেলিয়ে দেওয়া নৃশংসতাকে বর্ণনা করা হয় মুসলিম জনতার সংগঠিত হিংস্রতা, অর্গানাইজড ফিউরি অফ দ্য মুসলিম মব। দ্রুত এই হিংস্রতায় আচ্ছন্ন হয়ে পড়ে আশেপাশে নোয়াখালী জেলাধীন রায়পুর পুলিশ স্টেশন, লক্ষ্মীপুর, বেগমগঞ্জ, সন্দ্বীপ এবং অখণ্ড ত্রিপুরা জেলার অন্তর্গত ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, লাকসাম এবং 14 গ্রাম। এই সহিংসতা এবং ধ্বংসযোগ্য ছিল মাত্রাহীন নিষ্ঠুরতা। তখনকার এই ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। তৎকালীন পরিসংখ্যানগুলি থেকে নিশ্চিত করে এই সম্পর্ক ধারণা করা যায় না। যদি হিন্দু পত্রিকাগুলো মৃতের সংখ্যা 1000 বলতো, তাহলে মুসলিম লীগের পত্রিকাগুলো ভিন্ন সংখ্যা প্রকাশ করত। এমনকি কোনো হতাহতের সংবাদ সম্পূর্ণরূপে অস্বীকার করে বসত। গান্ধীবাদী অশোক গুপ্ত মহাত্মা গান্ধীর সাথে গণহত্যা সংগঠনের এলাকাগুলি পরিদর্শন করে বলেন, কমপক্ষে 2000 হিন্দুকে জোরপূর্বক মুসলমান করা হয়েছে। তিনি অন্তত 6 জনকে দেখেছেন যাদের জোর করে বিয়ে করেছে মুসলিমরা এবং যাদের একজন খুন হয়েছে পাশবিকভাবে। দাঙ্গার সময় নোয়াখালী নৌরিয়া জমিদার যশোদারঞ্জন দাসকে প্রকাশ্যে হত্যা করা হয়। নিরাপত্তার জন্য তিনি তার স্ত্রী এবং ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়ে ভাইয়ের সাথে নোয়াখালী ছিলেন নিজের বাড়ি রক্ষা করার জন্য। কয়েক মাস পর মহাত্মা গান্ধীর প্রচেষ্টায় তার গলিত দেহ উদ্ধার করা সম্ভব হয়। দাঙ্গা কবলিত গ্রামের পর গ্রাম জুড়ে হিন্দুদেরকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করার মতো ঘৃণ্য পাশবিকতায় উন্মত্ত হয়ে ওঠে মুসলিমরা। হিন্দু পুরুষদেরকে মাথায় ফেস টুপি এবং মুখে দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়। মহিলাদের হাতের শাখা ভেঙে ফেলে এবং কপালের সিঁদুর মুছে দিয়ে মুসলিমরা তাদের কলেমা পড়ে ইসলামে ধর্মান্তরিত করান। সেখানে হিন্দু মহিলাদের মাটিতে চিৎ করে শুয়ে মুসলিম লীগের গুন্ডারা পায়ের আঙ্গুল দিয়ে সিঁদুর মুছে দিয়ে হাতের শাখা ভেঙে তাদের স্বামী ও পুত্র শিশুকন্যাদের হত্যা করে হিন্দু মহিলাদের জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিয়ে করত। মুসলিমরা তাদের বাড়ি টহল দেওয়া শুরু করে এবং গ্রামের মৌলবীরা বাড়ি বাড়ি গিয়ে ইসলামিক শিক্ষা নিতে বাধ্য করত তাকে। হিন্দু পুরুষদেরকে মুসলিমরা জোর করে মসজিদে নিয়ে নামাজ পড়াতো। হিন্দুদেরকে জোর করে গরুর মাংস খেতে বাধ্য করা হতো, কারণ হিন্দু ধর্ম অনুসারে গরু তাদের কাছে পবিত্র প্রাণী এবং বিধায় এবং মাংস তারা খায় না। হিন্দু মেয়ে এবং মহিলাদের মুসলিমরা জোর করে বিয়ে করে ধর্মান্তরিত হিন্দুদের আরবি নামের নতুন নামকরণ করা হয়। মুসলিম নেতারা উচ্চবর্ণের হিন্দুদের নামে টাইটেল যেমন চৌধুরী, ঠাকুর প্রভৃতি নামে শেষে যুক্ত করতে অনুমতি দেয়। অশোক গুপ্ত, যার স্বামী চট্টগ্রাম একজন বিচারক ছিলেন, তিনি সেই সব মানুষদের মধ্যে একজন যারা সর্বপ্রথম নোয়াখালীতে দুর্গতদের সাহায্যের জন্য এগিয়েছিলেন। তিনি একজন দুর্ভাগা মহিলার কথা জানতেন যার স্বামী তাদের কাছে সাহায্যের জন্য এসেছিলেন। প্রতি রাতের গ্রামের মুসলিমরা ওই মহিলাকে ধরে নিয়ে যেত এবং ধর্ষণ করত, কিন্তু তারা গ্রাম থেকে পালাতে পারত না। অশোক গুপ্ত বলেন, তারা পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারে অভিযোগ করেন, কিন্তু এই দুর্ভাগাদের সাহায্যের জন্য কেউ ছিল না। নোয়াখালী জেলার পাঁচঘড়িয়া গ্রামের অনন্ত কুমার রায়ের মেয়ে আরতি প্রভা সুরওয়ারের বয়ান থেকে জানা যায়, গ্রামের রাজকুমার পালকে মুন্ডচ্ছেদ করার পর গ্রামবাসীরা জিল্লুর রহমান ওরফে কাদিরের সাথে আরতিকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবারকে হুমকি দেয়।
কিন্তু তার পরিবার রাজি না হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে আসে এবং মুসলিম বানিয়ে বিয়ে দেওয়া হয়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করতে থাকে তারা। আরতি নিজের ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে এই মর্মে একটি লেখা তার কাছ থেকে জোর করে লিখিয়ে নেয় সেখানকার পুলিশ। একজন এসপি অপহরণের 15 দিন পরে তার বাবা কাকা একজন ম্যাজিস্ট্রেট নিয়ে এসে তাকে উদ্ধার করে। মরিয়েল লেস্টার নামক একজন ম্যাজিস্ট্রেট নোয়াখালীর হিন্দু নারীদের অবর্ণনীয় নির্যাতন সম্পর্কে লেখেন। প্রচুর 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 লেখা রয়েছে, প্রচুর লেখা রয়েছে, প্রচুর ডকুমেন্টেশন আছে, কত বলবো। কিন্তু একটা জিনিস কি, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করতে হবে। গতস্য সূচনা নাস্তি, যা গত হয়ে গেছে তাকে ভুলে যাওয়াই বেটার। ফলে ভোটের আগে আগুনে ঘি দিয়ে কিছু নতুন হবে না। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও অনেক আপডেট নিয়ে আসছি। নমস্কার।